সকালের প্রথম আলো ফুটতে না ফুটতেই ঘড়িতে ৫টা বাজে। মির্জাপুর জেলার ছোট গ্রাম চাঁদপুরের সরু গলিগুলো এখনও গভীর ঘুমে আচ্ছন্ন, যেন সময় এখানে থমকে দাঁড়িয়েছে। দূর থেকে ভেসে আসছে কুকুরের ছোট ছোট ডাক, আর ঠান্ডা বাতাসের হালকা ছোঁয়ায় চারপাশে একটা রহস্যময় নীরবতা। কিন্তু হঠাৎ এই শান্তিকে ভেঙে একটা দোকানের শাটারের কর্কশ শব্দ গুঞ্জরিত হয়ে উঠল, যেন একটা নতুন দিনের রহস্যময় শুরু ঘোষণা করছে। এই দোকানটা ছিল রাহুল সাইকেল রিপেয়ার, যা দেখতে সাধারণ হলেও এর ভেতর লুকিয়েছিল একটা অসাধারণ গল্পের বীজ। দোকানটা ছোট, মাত্র দুটো ঘরের মতো জায়গা নিয়ে, দেয়ালগুলো পুরনো আর জায়গায় জায়গায় খসে পড়েছে। ছাদে ঝুলছে একটা জরাজীর্ণ ফ্যান, যেটা গরমের দিনেও খুব একটা হাওয়া দেয় না। এক কোণে স্তূপ করে রাখা পুরনো টায়ার আর টিউবগুলো, আর অন্যদিকে একটা ছোট কাঠের তক্তা, যার উপর রাহুল তার সরঞ্জামগুলো সাজিয়ে রাখে। দোকানের বাইরে পড়ে আছে একটা ভাঙা বেঞ্চ, যেখানে গ্রামের বয়স্করা মাঝে মধ্যে বসে গল্পগুজব করে। এই সাধারণ দোকানটা চাঁদপুরের চারপাশের লোকেদের কাছে ছিল একটা বিশেষ জায়গা, আর এর মালিক ছিল রাহুল সিং। রাহুলের বয়স ছিল প্রায় ৩৬ বছর। তার গায়ের রং শ্যামলা, কাঁধ চওড়া, হাত শক্তপোক্ত আর কাজের ঘর্ষণে রুক্ষ। কপালে সবসময় লেগে থাকে পরিশ্রমের কয়েকটা রেখা, আর মুখে থাকে এমন একটা হাসি যা যে কোনো লোককে আপন করে নেয়। রাহুল কোনো উচ্চশিক্ষা গ্রহণ করেনি। বাড়ির অভাব অনটন তাকে ছোটবেলাতেই জীবনের কঠিন পাঠ শিখিয়েছে। কিন্তু জীবন নামক এই মহান বিদ্যালয় থেকে যা সে শিখেছে, সেটা কোনো বইয়ের পাতায় পাওয়া যায় না। রাহুলের জীবনেও লুকিয়েছিল একটা গভীর ক্ষত। কয়েক বছর আগে তার স্ত্রী সীমা একটা দীর্ঘ রোগের সাথে লড়াই করে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। সীমা ছিল একজন অসাধারণ মানুষ। সে সবসময় রাহুলকে বলত যে জীবনে অর্থ উপার্জন করা অপরিহার্য, কিন্তু অন্যের উপকার করা তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার চলে যাওয়ার পর রাহুলের বাড়িটা যেন একটা শূন্যতার খাঁচা হয়ে গেল। তাদের কোনো সন্তান ছিল না, বাড়িতে শুধু রাহুল আর সীমার স্মৃতিগুলো। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরলে সেই নীরবতা তাকে অসহ্য কষ্ট দিত। কিন্তু রাহুল সেই যন্ত্রণাকে তার অন্তরে গোপন করে রেখেছে, এবং সীমার বলা কথাকে তার জীবনের লক্ষ্য করে নিয়েছে। সে স্থির করেছে যে সে অন্যদের সাহায্য করবে, এবং তাতেই তার সুখ খুঁজে পাবে। আর এই মনোভাবই তার সাদাসিধে দোকানকে একটা অর্থপূর্ণ স্থানে পরিণত করেছে। চাঁদপুর আর তার চারপাশের ৮১০টা গ্রামের মেয়েরা মির্জাপুরের সরকারি বিদ্যালয়ে পড়াশুনো করতে যেত। অনেকের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব ছিল ৫ থেকে ৭ কিলোমিটার পর্যন্ত। সেখানে বাসের কোনো ব্যবস্থা ছিল না। অটোরিকশা প্রতিদিনের হিসেবে খুবই ব্যয়বহুল হয়ে পড়ত, এবং অধিকাংশ পরিবারের অর্থনৈতিক অবস্থা এমন ছিল না যে তারা প্রতিদিনের রিকশা খরচ বহন করতে পারে। এমন পরিস্থিতিতে সাইকেলই ছিল শিশুদের একমাত্র ভরসা। কিন্তু সাইকেলও প্রত্যেক পরিবারে পাওয়া যেত না, আর যেখানে থাকত সেখানে রুক্ষ অসমান রাস্তার জন্য প্রায়শই পাংচার হয়ে যেত। প্রত্যেক বাসায় প্রায়শই ভাঙা বা মরচে পড়া সাইকেল পাওয়া যেত। অনেক সময় মেয়েরা সকালে বেরিয়ে পড়ত, এবং পথের মাঝে সাইকেল নষ্ট হয়ে যেত। তখন হয় বিদ্যালয়ে দেরিতে পৌঁছত, অথবা বাসায় ফিরে আসত। রাহুল এ সপ্তাহের নিজের চোখে প্রত্যক্ষ করেছে। এক সকালে সে লক্ষ্য করল যে একটা মেয়ে তার সাইকেল ঠেলে নিয়ে যাচ্ছে এবং খুব কাঁদছে। রাহুল তাকে থামিয়ে জানতে চাইল, তো বোঝা গেল যে পাংচার হয়ে গেছে এবং আজ বিদ্যালয়ে পরীক্ষা রয়েছে। রাহুল অবিলম্বে সাইকেল সারাই করল এবং মেয়েটির কাছ থেকে একটা পয়সাও নিল না, এবং বলল, শিগগির বিদ্যালয়ে যাও এবং গিয়ে সুন্দর করে পরীক্ষা দাও। সেই দিন মেয়েটির চোখে যে কৃতজ্ঞতা ছিল, সেটা রাহুলের হৃদয়ে চিরকালের জন্য বাসা বেঁধে গেল। শুধু সেই দিন থেকে রাহুল একটা বিধি তৈরি করল। প্রতিদিন সকাল ৫টায় দোকান খুলবে। বিদ্যালয়ে যাওয়া যে কোনো মেয়ের সাইকেল বিনামূল্যে অথবা খুব সামান্য টাকায় সারাই করা হবে। বাতাস ভরা, পাংচার সংযোজন, ব্রেক সংশোধন, চেন লাগানো, যাই হোক না কেন, সব কিছু করা হবে। টাকা না থাকলে কোনো সমস্যা নেই। প্রথম সপ্তাহে এই খবর ৪-৫টা মেয়ের কাছে পৌঁছেছে। দ্বিতীয় সপ্তাহে ১০১টা মেয়ে আসা শুরু করল। এক মাসের মধ্যে রাহুলের দোকান সকালবেলায় মেয়েদের দিয়ে ভরপুর হয়ে উঠল। আস্তে আস্তে আরেকটা মনোরম প্রথা চালু হলো। মেয়েরা প্রতিদিন সকালে রাহুলের দোকানে সমবেত হতে শুরু করল, এবং তারপর সকলে মিলে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হতো। এতে একটা বিশাল উপকার হলো। একা যাওয়ার আতঙ্ক দূর হয়ে গেল। পথে কেউ দুর্ব্যবহারের চিন্তা করলে এতগুলো মেয়েকে একসাথে দেখে সাহস পেত না। অভিভাবকদেরও উদ্বেগ কমে গেল, কারণ শিশুরা একা যাচ্ছে না। রাহুল মাঝে মধ্যে তাদের সাথে কিছুটা দূরত্ব পর্যন্ত হেঁটে যেত এবং বলতো, যাও, আজ অনেক মনোযোগ দিয়ে পড়ো, পড়লে তবেই অগ্রসর হবে। মেয়েরা হেসে বলতো, হ্যাঁ দাদা, ঠিক আছে। রাহুলের কাছে এই মুহূর্তগুলোই ছিল সবচেয়ে মূল্যবান পুরস্কার। আস্তে আস্তে রাহুল সেই সম্পূর্ণ এলাকার মেয়েদের বড় দাদা হয়ে উঠল।
তারা তাকে তাদের অসুবিধাগুলো জানাত। কেউ বলতো যে পরিবারের লোকেরা শিক্ষা বন্ধ করাতে চায়, তো রাহুল স্বয়ং তাদের বাসায় গিয়ে বোঝাত। কেউ বলতো যে পুস্তক নেই, তো রাহুল তার নিজের পকেট থেকে অর্থ প্রদান করত। তার কাছে স্বয়ং অনেক অর্থ ছিল না, কিন্তু যা ছিল সেটা অন্যদের উপকারে ব্যয় করতে সে কখনো পিছপা হতো না। কয়েকটা মেয়ে বাসা থেকে রান্না করে খাদ্য নিয়ে আসত এবং রাহুল দাদাকে দিত। কেউ রুটি আর সবজি নিয়ে আসত, কেউ পুরি নিয়ে আসত, কেউ মিষ্টান্ন নিয়ে আসত। রাহুল কখনো প্রত্যাখ্যান করত না, কারণ সে বুঝত যে এটা শিশুদের স্নেহ, করুণা নয়, এবং এই স্নেহকে প্রত্যাখ্যান করা উচিত নয়। এক সকালে একটা মেয়ে দোকানের বাহিরে বসে নীরবে কাঁদছিল। রাহুল জানতে চাইল, তো বোঝা গেল যে তার সাইকেলের সামনের চাকাটা এত নষ্ট হয়ে গেছে যে এখন তা সারাই করা সম্ভব নয়। নতুন চাকা সংযোজন করতে হবে, এবং তার পরিবারে সেই মুহূর্তে এত অর্থ ছিল না। মেয়েটির নাম প্রিয়া ছিল এবং সে 10ম শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। আগামী মাসে তার বোর্ড পরীক্ষা ছিল। প্রিয়া কাঁদছিল এবং বলছিল যে এখন সে বিদ্যালয়ে কি করে যাবে। রাহুল কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি প্রিয়ার দিকে ছিল এবং মনে সীমার কথা প্রতিধ্বনিত হচ্ছিল। কারো উপকার করা অত্যাবশ্যক। রাহুল দোকানের কোনায় রক্ষিত তার স্বীয় সাইকেল তুলে নিল। এটা তার নিজস্ব সাইকেল ছিল, যার সাহায্যে সে মাঝে মধ্যে বাজারে যেত। সে সেই সাইকেল প্রিয়ার সামনে রেখে বলল, নিয়ে যা, এটা আমার। যতদিন তোর পরীক্ষা সমাপ্ত না হয় ততদিন এটাই ব্যবহার কর। প্রিয়ার দৃষ্টি ভরে উঠল এবং সে বলল, দাদা, আপনি স্বয়ং কি করে আসবেন যাবেন? রাহুল হাসতে হাসতে বলল, আমার দোকান তো এখানেই রয়েছে, আমাকে তো কোথাও যেতে হয় না। এবং তুই শিক্ষা গ্রহণ করে অগ্রসর হবি, তো আমার সেটা থেকে বৃহত্তর কোনো আনন্দ হবে না। প্রিয়া ঝুঁকে রাহুলের পা স্পর্শ করল। রাহুল তাকে উঠিয়ে বলল, যা প্রিয়া, এখন বিলম্ব হচ্ছে। সেই দিন থেকে সম্পূর্ণ চাঁদপুরে রাহুলের আলোচনা আরও বৃদ্ধি পেল। মানুষজন বলতো যে এই ব্যক্তি উন্মাদ। স্বীয় সাইকেলও প্রদান করে দিয়েছে। কয়েকজন করুণা প্রকাশ করত, কয়েকজন হাসাহাসি করত, কিন্তু রাহুল কারও মতামতের তোয়াক্কা করত না। সে বুঝত যে সে সঠিক কার্য করছে, এবং এই সামান্য চিন্তাভাবনা, এই পবিত্র উদ্দেশ্যই আগামীকালে চাঁদপুরের চিত্র পরিবর্তন করবে। একটা সাধাসিধে সাইকেল মেকানিকের এই কাহিনী এখনও আরম্ভ হয়েছে, এবং সামনে এতে অনেকগুলো অভিনব বাঁক আসতে চলেছে, যা কেউ কল্পনাও করেনি। চাঁদপুরে সকালের চায়ের সিপের সাথে যখন মানুষজন তাদের কার্যে বেরিয়ে পড়ত, তো রাহুলের দোকান আগে থেকেই প্রাণবন্ত হয়ে উঠত। মেয়েদের হাস্যধ্বনি এবং সাইকেলের ঘণ্টাধ্বনি সেই গলির স্বাক্ষর হয়ে উঠেছে। যে মানুষেরা পূর্বে এই দৃশ্যকে বিস্ময়কর দৃষ্টিতে দেখত, তারা এখন এর অভ্যস্ত হয়ে পড়েছে। কয়েকজন বয়োজ্যেষ্ঠ তো প্রতিদিন সকালে দোকানের বাহিরের বেঞ্চে বসে এই উজ্জ্বলতার সুখ অনুভব করত এবং বলত যে রাহুল এই গলিকে প্রাণবন্ত করে তুলেছে। কিন্তু রাহুলের অন্তরে একটা বিষয় সর্বদা আঘাত করত। সাইকেল সংশোধন করে সাথে বিদ্যালয় প্রেরণ করা, এসব তো সে করছেই, কিন্তু যখন মেয়েরা বিদ্যালয় থেকে প্রত্যাবর্তন করত, তো তাদের শিক্ষার জন্য কোনো উত্তম স্থান থাকত না। পরিবারে স্থান সীমিত ছিল, শব্দাড়ম্বর বেশি ছিল, এবং আলোকও যথাযথ ছিল না। অনেক মেয়ে পরিবারের কাজকর্মে নিযুক্ত হয়ে যেত এবং শিক্ষা পিছিয়ে পড়ত। রাহুল এটা পর্যবেক্ষণ করত এবং ভাবত যে কাশ কোনো এমন স্থান থাকত যেখানে এই মেয়েরা নিরিবিলিতে বসে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু রাহুলের নিকট এত অর্থ ছিল না যে সে তাদের জন্য স্বয়ং কিছু মহান কার্য করতে পারে। সেই সময়গুলোতে মির্জাপুর শহর থেকে একজন ব্যক্তি চাঁদপুরে আসত। তার নাম ধনেশ্বর রায়। ধনেশ্বর রায় মির্জাপুরের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিল। তার শহরে কাপড়ের একাধিক দোকান ছিল এবং একটা সামান্য ফ্যাক্টরি ছিল যেখানে সুতির কাপড় উৎপাদিত হতো। চাঁদপুরে তার একজন আত্মীয় বাস করত, তাই মাসে 2-3 বার সে এদিকে আগমন করত। ধনেশ্বর রায়ের বয়স ছিল প্রায় 55 বছর। তার গায়ের রং ফর্সা, পেট কিছুটা বাহিরে প্রসারিত, সাদা কুর্তা এবং ধুতি তার স্বাক্ষর ছিল। সে কথোপকথনে অত্যন্ত নির্মল থাকত, কিন্তু তার দৃষ্টি প্রত্যেকটি বিষয়কে অত্যন্ত যত্ন সহকারে পর্যবেক্ষণ করত। এক সকালে ধনেশ্বর রায় তার আত্মীয়ের বাসায় যাচ্ছিল। তার পথ রাহুলের দোকানের সামনে দিয়ে যেত। সেই দিন রাহুলের দোকানে প্রায় 20 থেকে 25টা মেয়ে উপস্থিত ছিল। কেউ সাইকেল সারাই করাচ্ছিল, কেউ বাতাস ভর্তি করাচ্ছিল, কেউ পরস্পর কথাবার্তা বলছিল। রাহুল মধ্যস্থলে দাঁড়িয়ে সকলের সহায়তা করছিল এবং হাস্য মুখে কথা বলছিল। ধনেশ্বর রায় সেখানে স্থির হয়ে গেল। তিনি এই দৃশ্য পূর্বেও দেখেছিল, কিন্তু সেই দিন যত্ন করেননি। তিনি নিকটস্থ একজন বয়োজ্যেষ্ঠকে জানতে চাইল, এখানে এমন দৃশ্য প্রতিদিন থাকে কি? বয়োজ্যেষ্ঠ বলল,
হ্যাঁ সাহেব, প্রতিদিন ঘটে। রাহুল খুব উত্তম যুবক। এই শিশুদের সাইকেল বিনামূল্যে সারাই করে দেয়। তাই এই অঞ্চলের সমস্ত মেয়েরা এখান থেকে বিদ্যালয়ে যায়। ধনেশ্বর রায় আরও জানতে চাইল, এবং অর্থ গ্রহণ করে নাকি? বয়োজ্যেষ্ঠ হাসতে হাসতে বলল, গ্রহণ করে মাঝে মধ্যে, সেটা অত্যন্ত সামান্য। গ্রহণ করে, কিন্তু যাদের নিকট অর্থ নেই তাদের থেকে গ্রহণ করে না। একদা তো এটা তার স্বীয় সাইকেল একটা মেয়েকে প্রদান করে দিয়েছে। ধনেশ্বর রায় কিছু সময় সেখানে স্থির হয়ে রইল। তার অন্তরে কিছু অস্থিরতা ঘটছিল। সেই দিন সে তার আত্মীয়ের বাসায় গেল, তার কার্য সম্পাদন করল এবং প্রত্যাবর্তনের সময় আবার রাহুলের দোকানের নিকট স্থির হল। সেই মুহূর্তে মেয়েরা বিদ্যালয়ে চলে গিয়েছে এবং রাহুল একাকী কার্য করছিল। ধনেশ্বর রায় দোকানের অভ্যন্তরে প্রবেশ করল এবং বলল, ভাই, তোমার সাথে কিছু আলোচনা করতে হবে। রাহুল হাত মুছে বলল, আসুন, উপবিষ্ট হন। ধনেশ্বর রায় বেঞ্চে উপবিষ্ট হল এবং কিছু সময় নীরব রইল। তারপর বলল, আমি শ্রবণ করেছি যে তুমি এই মেয়েদের অত্যন্ত সহায়তা করো। রাহুল সরলতার সাথে বলল, সহায়তা কি রকম? শুধু যা সম্ভব সেটা করে দিই। ধনেশ্বর রায় বলল, না ভাই, এটা তুচ্ছ বিষয় নয়। আমি স্বয়ং দেখছি। এত বছর ব্যবসা চালিয়েছি, অসংখ্য মানুষ দেখেছি, কিন্তু তোমার সমান কাউকে দেখিনি। রাহুল বুঝতে পারল না যে সে কি উত্তর দেবে। সে শুধু মৃদু হাসল। ধনেশ্বর রায় আরও বলল, আমার অন্তরে একটা বিষয় রয়েছে। এই মেয়েদের বিদ্যালয়ে তো প্রেরণ করছ, কিন্তু শিক্ষার জন্য আরও সহায়তা প্রয়োজন। কোচিং দরকার, প্রচুর পুস্তক দরকার, এবং একটা উত্তম স্থান যেখানে এরা নিরিবিলিতে উপবিষ্ট হয়ে শিক্ষা গ্রহণ করতে পারে। আমি এটা সম্পাদন করতে ইচ্ছুক। কি তুমি আমার সহযোগিতা করবে? রাহুলের দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। এটা তো সেই বিষয়ে যা সে স্বয়ং ভাবত, কিন্তু একাকী সম্পাদন করতে পারত না। সে বলল, আপনি সত্য বলছেন, এটা তো আমি স্বয়ং কামনা করছিলাম, কিন্তু আমার নিকট এত অর্থ নেই। ধনেশ্বর রায় বলল, অর্থের উদ্বেগ করো না। আমার দোকানের নামের তক্তা লাগানো হবে। এতে আমার ব্যবসার খ্যাতিও হবে এবং এই শিশুদের কল্যাণও হবে। দুই দিক থেকে উপকার। রাহুল একক্ষণ চিন্তা করল এবং তারপর হাত মেলানোর জন্য হাত প্রসারিত করল। ধনেশ্বর রায় তার হাত গ্রহণ করল। সেই দিন থেকে সামনের কার্য আরম্ভ হল। ধনেশ্বর রায় রাহুলের দোকানের নিকট একটা শূন্য ভূমি লক্ষ্য করল, যেটা কোনো উপযোগে আসছিল না। তিনি সেই ভূমির মালিকের সাথে আলোচনা করল এবং ভাড়ায় গ্রহণ করল। তারপর তিনি একটা সামান্য ভবন নির্মাণের কার্য আরম্ভ করল। দুটো কক্ষ, একটা বিশাল হল, বাহিরে একটা সামান্য উদ্যান, দেয়াল স্থায়ী, ছাদ স্থায়ী এবং আলোকের জন্য বিশাল বিশাল জানালা সংযোজিত হল। রাহুল প্রতি সন্ধ্যায় নির্মাণ কার্য পর্যবেক্ষণ করত। শ্রমিকদের জল প্রদান করত, চা আনিয়ে দিত। সে এত আনন্দিত ছিল যতটা সে পূর্বে কখনো অনুভব করেনি। সীমার স্মৃতি আসত এবং সে অন্তরে অন্তরে বলত যে, দেখো, তুমি যে স্বপ্ন প্রদর্শন করেছিলে সেটা পূরণ হতে যাচ্ছে। 2 মাসে ভবন সম্পূর্ণ হয়ে গেল। ধনেশ্বর রায় তার প্রতিষ্ঠান সুনীল টেক্সটাইলসের তক্তা দ্বারে লাগিয়ে দিল এবং নামকরণ করল সুনীল টেক্সটাইলস ওয়ালিকা শিক্ষা কেন্দ্র। অভ্যন্তরে বেঞ্চ এবং টেবিল স্থাপন করা হল। পুস্তকের জন্য একটা সামান্য আলমারি রক্ষিত হল। একটি কালো বোর্ড সংযোজিত হল এবং সবচেয়ে অপরিহার্য বিষয়, এখানে শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হবে। উদ্বোধনের প্রথম দিনে প্রায় 30টা মেয়ে সমবেত হয়ে গেল। রাহুল দ্বারে স্থির হয়েছিল এবং এক একজনকে অভ্যন্তরে প্রবেশ করতে দেখছিল। তার দৃষ্টি ভরে উঠল। সে ধনেশ্বর রায়কে লক্ষ্য করল, যিনি নিকটে স্থির হয়ে মৃদু হাসছিল। রাহুল বলল, ধনেশ্বরজি, আপনি যা সম্পাদন করেছেন তার মূল্য আমরা মানুষেরা পরিশোধ করতে পারি না। ধনেশ্বর রায় বলল, মূল্য তুমি নির্ধারণ করেছিলে ভাই। তুমি এই মেয়েদের জন্য যা সম্পাদন করেছ সেটা আমাকে এখানে আকর্ষণ করেছে। প্রকৃত কার্য তো তোমার, কিন্তু কোচিং সেন্টার উদ্বোধিত হওয়াতে একটা অভিনব প্রয়োজনীয়তা সামনে উপস্থিত হল। শিক্ষাদানের জন্য একটা উত্তম শিক্ষকের প্রয়োজনীয়তাও ছিল। ধনেশ্বর রায় এবং রাহুল উভয়েই এই বিষয়ে চিন্তাভাবনা করছিল। তখন কেউ জানালো যে নিকটবর্তী একটা ব্যক্তিগত বিদ্যালয়ে একটা ম্যাডাম রয়েছে যে অত্যন্ত সুন্দরভাবে শিক্ষাদান করে এবং দরিদ্র শিশুদের সহায়তায় সামনে থাকে। তার নাম মঞ্জু দেবী ছিল। রাহুল তার নাম শ্রবণ করল এবং ভাবল যে একবার তার সাথে আলাপ করা প্রয়োজন। কিন্তু রাহুল সেই মুহূর্তে জানত না যে মঞ্জু দেবীর সাথে এই সাক্ষাৎ তার জীবনকে এমন একটা বাঁকে নিয়ে যাবে যার কল্পনা সে কখনো করেনি। সকালের সূর্যালোক এখনও মৃদু মৃদু প্রকাশিত হয়েছে। রাহুল দোকানে উপবিষ্ট হয়ে একটা জীর্ণ সাইকেলের চেন সংশোধন করছিল। অন্তরে কোচিং সেন্টারের জন্য শিক্ষকের বিষয় চলছিল। ধনেশ্বর রায় গতকালই টেলিফোনে বলেছে যে শীঘ্র কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ মেয়েরা প্রতিদিন আগমন করছে এবং শিক্ষাদানকারী কেউ নেই। তখন নিকটস্থ গলি থেকে একটা স্ত্রীলোক বেরিয়ে এলো। সাদা সালোয়ার কামিজ, চুলে সাদাসিধে খোপা এবং হাতে একটা কাপড়ের ব্যাগ। মুখমণ্ডলে ক্লান্তি সুস্পষ্টভাবে দৃশ্যমান ছিল,
কিন্তু দৃষ্টিতে একটা বিস্ময়কর দৃঢ়তা ছিল। সে সরাসরি রাহুলের দোকানের দিকে এগিয়ে এলো। রাহুল ঊর্ধ্বে তাকালো এবং হাত মুছে জানতে চাইল, জি, জানান কি কার্য? সেই স্ত্রীলোক বলল, আমার নাম মঞ্জু দেবী। আমি নিকটস্থ ব্যক্তিগত বিদ্যালয়ে শিক্ষাদান করি। আমি শ্রবণ করেছি যে এখানে একটা কোচিং সেন্টার উদ্বোধিত হয়েছে দরিদ্র মেয়েদের জন্য। আমি তার বিষয়ে অবগত হতে চাইছিলাম। রাহুল একক্ষণের জন্য স্থির হয়ে গেল। এটা সেই মঞ্জু দেবী যার নাম সে শ্রবণ করেছে। সে স্বয়ং এসে উপস্থিত হয়েছে। রাহুলকে অনুভূত হল যেন কেউ তার অর্ধেক অসুবিধা স্বয়ং সমাধান করে দিয়েছে। সে বলল, আসুন, উপবিষ্ট হন মঞ্জুজি। আমি রাহুল। মঞ্জু অভ্যন্তরে প্রবেশ করে বেঞ্চে উপবিষ্ট হল। রাহুল তাকে তার মাটির হাত দিয়ে থার্মোস থেকে পরিষ্কার জল বের করে দিল এবং মঞ্জুজি জল পান করল। রাহুল তাকে কোচিং সেন্টারের বিষয়ে সমস্ত জানাল। কিভাবে আরম্ভ হয়েছে, ধনেশ্বর রায়ের সহযোগিতা, মেয়েদের প্রয়োজনীয়তা এবং এখন একটা শিক্ষকের অনুসন্ধান। মঞ্জু যত্ন সহকারে এসব বিষয় শ্রবণ করতে থাকল। যখন রাহুলের আলোচনা সমাপ্ত হল তো মঞ্জু বলল, আমি শিক্ষাদানের জন্য প্রস্তুত। বিদ্যালয়ের পর সন্ধ্যায় ২-৩ ঘণ্টা প্রদান করতে পারি। রাহুলের দৃষ্টি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, সত্যি, কিন্তু মঞ্জুজি, আমরা অর্থ প্রদান করতে পারব না। এসব বিনামূল্যে ঘটে। মঞ্জু মৃদু হাসির সাথে বলল, আমার অর্থের প্রয়োজন নেই। আমার শুধু কার্য দরকার, কিছু এমন যেটা প্রকৃতপক্ষে কারো উপকারে আসে। রাহুল তার আলোচনা শ্রবণ করল এবং অনুভব করল যে এই বাক্যের পশ্চাতে কোনো গভীর যন্ত্রণা গোপন রয়েছে। কিন্তু সেই মুহূর্তে সে কিছু জানতে চাইল না। সেই সন্ধে থেকে মঞ্জুদেবী কোচিং সেন্টারে শিক্ষাদান শুরু করল। প্রথম দিনে যখন সে শ্রেণীতে প্রবেশ করল তো প্রায় ২৫টা মেয়ে উপবিষ্ট ছিল। মঞ্জু বোর্ডে লিখল এবং শিক্ষাদান আরম্ভ করল। তার শিক্ষাদানের পদ্ধতি অত্যন্ত ভিন্ন ছিল। সে শুধু পুস্তক পাঠ করাত না, বরং শিশুদের প্রশ্ন করত, তাদের আলোচনা শ্রবণ করত এবং প্রত্যেক শিশুকে এই অনুভূতি প্রদান করত যে সে বিশেষ। রাহুল বাহির থেকে উকি মেরে দেখত। তার মুখমণ্ডলে সন্তুষ্টির অভিব্যক্তি প্রকাশিত হতো। আস্তে আস্তে দিনগুলো অতিবাহিত হতে থাকল। মঞ্জু প্রতিদিন সন্ধ্যায় আগমন করত, শিক্ষাদান করত এবং প্রত্যাবর্তন করত। রাহুলের সাথে মাঝে মধ্যে ২-৪টে আলোচনা হতো। চা পান করতে করতে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে করতে কিছু আলোচনা হয়ে যেত। দুজনের মধ্যে একটা স্বাভাবিক পারস্পরিক বোঝাপড়া গড়ে উঠছিল। একদিন রাহুল লক্ষ্য করল যে মঞ্জু শ্রেণী সমাপ্তির পরও সেখানে উপবিষ্ট রয়েছে। হাতে একটা কাগজ রয়েছে এবং দৃষ্টি ভরে উঠেছে। রাহুল জানতে চাইল, কি ঘটেছে মঞ্জুজি? সব সুস্থ তো আছে নাকি? মঞ্জু অবিলম্বে দৃষ্টি মুছে বলল, কিছু নয়, শুধু ক্লান্তি। রাহুল বুঝতে পারল যে বিষয় শুধু ক্লান্তির নয়, কিছু অন্য রয়েছে। কিন্তু সে তাদের উপর চাপ প্রয়োগ করল না। পরবর্তী দিন কোচিং সেন্টারের একটা মেয়ে রাহুলকে জানাল যে গতকাল মঞ্জু ম্যাডামের পতি বিদ্যালয়ে এসেছিল এবং তিনি ম্যাডামের সাথে অত্যন্ত উচ্চস্বরে এবং ক্রোধে আলোচনা করেছে, সেটাও সকলের সামনে। মেয়েটা বলল যে তার পতি অত্যন্ত ভীতিকর দেখাচ্ছিল। রাহুলের অন্তরে কিছু আঘাত লাগল। কয়েকদিন পর এক সন্ধ্যায় মঞ্জু শ্রেণী সমাপ্ত করে বাহিরে বেরিয়ে এলো তো তার হাতে আঘাতের চিহ্ন রয়েছে। রাহুল লক্ষ্য করল তো জানতে চাইল, মঞ্জুজি, এটা কি করে ঘটল? মঞ্জু কিছু সময় নীরব রইল। তারপর যেন তার অভ্যন্তর থেকে কিছু ভেঙে পড়ল এবং সে কান্নাকাটি করে বলতে আরম্ভ করল। তিনি জানাল যে তার পতির নাম সুরজিৎ দেব। বিবাহকে ১২ বছর হয়েছে। প্রারম্ভে সব সুস্থ ছিল, কিন্তু আস্তে আস্তে সুরজিৎ মদ্যপান শুরু করল। পূর্বে মাঝে মধ্যে পান করত, তারপর প্রতিদিন পান করতে আরম্ভ করল। মদ্যপান করে পরিবারে চিৎকার করত, আমাকে অপমান করত এবং মাঝে মধ্যে প্রহারও করত। তাকে আমার বিদ্যালয়ে শিক্ষাদান পছন্দ ছিল না। বলত যে পরিবার ছেড়ে বাহিরে কেন যাও? কিন্তু আমি শিক্ষা ত্যাগ করিনি, কারণ সেটাই আমার একমাত্র স্বাক্ষর, এটাই আমার একমাত্র আনন্দ এবং এটাই আমার উপার্জনের একমাত্র মাধ্যম। প্রতিদিন রাত মদ্যের নেশায় মগ্ন থাকে। তাকে তো কোনো সচেতনতাই থাকে না যে অর্থ কোথা থেকে আসবে। আমারই অর্থে বিলাসিতা করে এবং পরিবারে এসে আমাকেই প্রহার করে এবং এখনই কোচিং সেন্টারও সাথে শিক্ষাদান করছি। সুরজিৎকে এটাও পছন্দ ছিল না। গতকাল সে এখানেও এসে পড়েছে এবং বাহির থেকে চিৎকার আরম্ভ করেছে। আমি তো আতঙ্কিত হয়ে পড়েছিলাম। রাহুল সমস্ত শ্রবণ করল। তার অন্তরে ক্রোধ ছিল, কিন্তু সে নির্মলভাবে বলল, মঞ্জুজি, আপনি আতঙ্কিত হবেন না। আপনি এখানে সম্পূর্ণ নিরাপদ এবং যতদিন আমি রয়েছি কেউ আপনাকে উত্ত্যক্ত করতে পারবে না। মঞ্জু রাহুলের দিকে তাকাল। তার দৃষ্টিতে একটা বিস্ময়কর শান্তি এলো। সেই দিন থেকে কিছু পরিবর্তিত হয়ে গেল। মঞ্জুকে রাহুলে একটা এমন ব্যক্তি প্রতীয়মান হল যে নিঃস্বার্থভাবে অন্যদের সহায়তা করে, যে কখনো উচ্চস্বরে বলে না, যে অন্যদের যন্ত্রণা বোঝে, যে সর্বদা হাস্যমুখে থাকে, চাই স্বয়ং যতটা যন্ত্রণায় থাকুক না কেন।
এবং রাহুলকে মঞ্জুতে একটা এমন স্ত্রীলোক প্রতীয়মান হল যে ভেঙে পড়েও দৃঢ়, যে স্বয়ং যন্ত্রণায় থেকেও অন্যদের শিক্ষাদান করে, যে পরাজয় স্বীকার করে না। দুজনের মধ্যে আলোচনা বৃদ্ধি পেতে লাগল। সন্ধ্যায় শ্রেণীর পর চায়ের সিপের সাথে দীর্ঘ আলোচনা হতো, মাঝে মধ্যে শিশুদের শিক্ষা নিয়ে, মাঝে মধ্যে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা নিয়ে, এবং মাঝে মধ্যে জীবন নিয়েও। এক সন্ধ্যায় রাহুল মঞ্জুকে সীমার বিষয়ে জানাল, কিভাবে সে চলে গেল, কিভাবে পরিবার শূন্য হয়ে গেল, এবং কিভাবে সে সেই শূন্যতাকে অন্যদের সেবায় পূরণ করেছে। মঞ্জু নীরবে শ্রবণ করতে থাকল এবং তার দৃষ্টি ভরে উঠল। তিনি বলল, রাহুলজি, আপনি তো অত্যন্ত একাকী। রাহুল হাসতে হাসতে বলল, একাকী কথায়? এ তো সব শিশু রয়েছে, ধনেশ্বরজি রয়েছে, আপনিও রয়েছেন। মঞ্জু কিছু বলল না, কিন্তু তার হৃদয়ে কিছু নড়ে উঠল। আস্তে আস্তে সেই অনুভূতি যেটা দুজনের অন্তরে ছিল সেটা বাক্যে ছিল না, কিন্তু দুজনেই তাকে অনুভব করছিল। রাহুল যখনই উত্তক্ত হতো তো মঞ্জুর আলোচনা তাকে শান্তি প্রদান করত, এবং মঞ্জু যখন পরিবারের যন্ত্রণা থেকে ক্লান্ত হয়ে আগমন করত তো রাহুলের দোকান তার জন্য একটা এমন স্থান হয়ে উঠেছে যেখানে তাকে শান্তি মিলত। কিন্তু দুজনের মধ্যে কেউই সেই অনুভূতিকে বাক্যে প্রকাশ করতে পারেনি। একদিন অকস্মাৎ সব পরিবর্তিত হয়ে গেল। সন্ধ্যায় শ্রেণী চলছিল, রাহুল দোকানে কার্য করছিল, তখন বাহির থেকে একজন ব্যক্তি টলমল করে আগমন করল। মদ্যের দুর্গন্ধ দূরত্ব থেকেই ভেসে আসছিল। সে সুরজিৎ দে ছিল। তার দৃষ্টি রক্তবর্ণ ছিল এবং সে উচ্চস্বরে চিৎকার করছিল, মঞ্জু, মঞ্জু, বাহিরে আয়, এখানে কি সম্পাদন করছিস? রাহুল দোকান থেকে বেরিয়ে এলো। সে নির্মল স্বরে বলল, ভাই সাহেব, এখানে শিশুরা শিক্ষা গ্রহণ করছে, স্বর নিম্ন করুন। সুরজিৎ রাহুলের দিকে তাকালো এবং বলল, এবার তুই কে হয়ে উঠছিস আমাকে স্থির করার? তুই সাইকেল সংশোধন কর তোর, তুই আমার স্ত্রীকে প্রলোভিত করছিস। রাহুল কোনো প্রত্যুত্তর প্রদান করল না, সে নির্মল হয়ে স্থির রইল। ততক্ষণে মঞ্জু বাহিরে এসে পড়েছে, তার মুখমণ্ডল আতঙ্কে ভরে গিয়েছে। সুরজিৎ তার দিকে অগ্রসর হল, কিন্তু রাহুল মধ্যস্থলে এসে বলল, ভাই সাহেব, পরিবারে যান, এখন আপনি সুস্থ অবস্থায় নেই। সুরজিৎ প্রচুর অপমান করল এবং কিছু সময় পর প্রস্থান করল, কিন্তু প্রস্থান করতে করতে বলল, দেখব তোকেও এবং এই মঞ্জুকেও। মঞ্জু কাঁপতে কাঁপতে ছিল। রাহুল বলল, মঞ্জুজি, আতঙ্কিত হবেন না, সমস্ত সুস্থ হয়ে যাবে। মঞ্জুর দৃষ্টি থেকে অশ্রু ঝরে পড়ল। তিনি বলল, রাহুলজি, আমি এই জীবন থেকে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। রাহুল কিছু বলল না, কিন্তু সেই ক্ষণে তার অন্তরে যা রয়েছে সেটা অত্যন্ত গভীর আঘাত করছিল। সে মঞ্জুকে প্রত্যেক যন্ত্রণা থেকে রক্ষা করতে কামনা করত, কিন্তু এটা এত সরল ছিল না। সুরজিৎ দেব সেই রাত্রে পরিবারে গেল তো অত্যন্ত ক্রোধিত ছিল। মদ্যের নেশা এবং অহমিকা দুটো মিলিত হয়ে তার মস্তিষ্কে অগ্নি প্রজ্বলিত করছিল। সে পরিবারে পৌঁছতেই পাত্র ফেলল, দ্বার জোরালোভাবে বন্ধ করল এবং গভীর রাত পর্যন্ত বকবক করতে থাকল। প্রতিবেশীরা শ্রবণ করল, কিন্তু তারা নীরব রইল। এটা কোনো অভিনব বিষয় ছিল না। সুরজিতের এই স্বরূপ সম্পূর্ণ মহল্লা অবগত ছিল। কিন্তু এখন সুরজিৎ শুধু পরিবার পর্যন্তই সীমাবদ্ধ রইল না। পরবর্তী দিন থেকে সে সম্পূর্ণ চাঁদপুরে রাহুলের বিরুদ্ধে আলোচনা ছড়াতে আরম্ভ করল। সে চায়ের দোকানে যেত, পানের দোকানে উপবিষ্ট হতো এবং মানুষদের বলতো যে রাহুল একটা চরিত্রহীন ব্যক্তি। সে বলল যে রাহুল তার স্ত্রীকে প্রলোভিত করেছে, তার পরিবার ভাঙার প্রয়াস করছে এবং এই কোচিং সেন্টার একটা ছদ্মবেশ। কয়েকজন তার ওপর বিশ্বাস করল, কয়েকজন করল না, কিন্তু আলোচনা ছড়াতে থাকল। এক সকালে রাহুল দোকান উন্মুক্ত করছিল, তো সে লক্ষ্য করল যে দোকানের দেয়ালে কেউ কালি মাখিয়েছে। রাহুল তাকে জলে ধুয়ে ফেলল এবং নীরবে কার্যে নিযুক্ত হল। সে কাউকে কিছু বলল না, কিন্তু মহল্লার কয়েকজনের ব্যবহার পরিবর্তিত হতে থাকল। কয়েকজন দোকানের সামনে দিয়ে যেত তো মুখমণ্ডল ফিরিয়ে নিত। কয়েকজন তার মেয়েদের কোচিং সেন্টার প্রেরণ বন্ধ করে দিল। রাহুল এসব লক্ষ্য করত এবং নীরব থাকত। ধনেশ্বর রায়কে যখন এই বিষয় অবগত হল তো সে অবিলম্বে রাহুলের নিকট এল। তিনি বলল, রাহুল, তোমাকেই কিছু সম্পাদন করতে হবে। এই ব্যক্তি তোমার সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে। রাহুল নির্মল স্বরে বলল, ধনেশ্বরজি, সত্যকে অধিক সময় চাপা রাখা যায় না। আমি কারো সাথে কোনো অসঙ্গত কার্য করিনি, তো আতঙ্কের কোনো বিষয় নেই। ধনেশ্বর রায় বলল, এই সরলতা উচিত নয় রাহুল। পৃথিবী সত্য থেকে অধিক গুজবে বিশ্বাস করে। রাহুল মৃদু হাসল, কিন্তু কিছু বলল না। ওদিকে মঞ্জুর অবস্থা আরও দুর্দশাগ্রস্ত হয়ে উঠল। সুরজিৎ পরিবারে তার জীবন কঠিন করে তুলেছে।
রাত্রে মদ্যপান করে আগমন করে এবং ঘণ্টার পর ঘণ্টা বিবাদ করে। মঞ্জু কোচিং সেন্টার যাওয়ার আশ করেছে, কারণ প্রত্যেকবার যাওয়ার পর পরিবারে আরও অধিক ঝড় ওঠে। কিন্তু যখন সে আসত না, তো শিশুরা জানতে চাইত, রাহুল জানতে চাইত, এবং সেই শূন্য আসন দেখে রাহুলের অন্তরে একটা বিস্ময়কর অস্থিরতা ঘটত। একদিন মঞ্জু অনেক দিন পর কোচিং সেন্টারে এলো। তার মুখমণ্ডলে ক্লান্তি এত অধিক ছিল যে দেখলে হৃদয় ভরে ওঠে। রাহুল চা প্রস্তুত করল এবং নীরবে তার সামনে রেখে দিল। মঞ্জু চায়ের কাপ তুইয়ে বলল, রাহুলজি, আমাকে ক্ষমা করুন, আমার জন্য আপনার অপযশ হচ্ছে। রাহুল বলল, মঞ্জুজি, আপনি আমার কিছু ক্ষতি করেননি। যা ঘটছে সেটা একটা রোগগ্রস্ত ব্যক্তির কৃতকর্ম। আপনি তার জন্য দায়বদ্ধ নন, স্বয়ংকে অপরাধী মনে করবেন না। মঞ্জুর দৃষ্টি ভরে উঠল। তিনি বলল, 12 বছর থেকে এই জীবন আমার। আমি প্রচুর অপমান সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য হয় না আমার থেকে। রাহুল মৃদু বলল, তো আর সহ্য করবেন না? মঞ্জু রাহুলের দিকে তাকাল। রাহুল আরও বলল, মঞ্জুজি, যে ব্যক্তি আপনার মর্যাদা রক্ষা করে না, আপনাকে এত যন্ত্রণা প্রদান করে, আপনার কার্য করা থেকে নিবারণ করে, তার সাথে বাস করার কোনো যুক্তি নেই। আপনি একটা শিক্ষিত স্ত্রীলোক, আপনার স্বীয় দৃঢ় পা রয়েছে, আপনি স্থির হতে পারেন। মঞ্জু দীর্ঘক্ষণ নীরব রইল। তারপর তিনি বলল, সমাজ কি বলবে? রাহুল বলল, সমাজ সর্বদা কিছু না কিছু বলেই থাকে। যখন আপনি যন্ত্রণায় ছিলেন তখনও বলত, এবং যখন আপনি সেটা থেকে মুক্ত হবেন তখনও বলবে। কিন্তু আপনার জীবন আপনার, তার সিদ্ধান্তও স্বয়ং আপনারই হওয়া উচিত। সেই দিনের আলোচনার পর মঞ্জুর অন্তনে কিছু পরিবর্তিত হয়ে গেল। একটা সিদ্ধান্ত আস্তে আস্তে পরিপক্ক হচ্ছিল, কিন্তু তার পূর্বে সুরজিৎ দেব আরেকটা কৌশল প্রয়োগ করল। সে পঞ্চায়েতে অভিযোগ দায়ের করল। সে বলল যে রাহুল তার স্ত্রীকে প্রলোভিত করেছে এবং কোচিং সেন্টারের ছদ্মবেশে অসঙ্গত কার্য ঘটছে। পঞ্চায়েতের কয়েকজন বয়োজ্যেষ্ঠ এই আলোচনাকে গুরুত্বের সাথে গ্রহণ করল এবং রাহুলকে আহ্বান পাঠানো হল। পঞ্চায়েতের দিনে সম্পূর্ণ চাঁদপুরে অস্থিরতা ছড়িয়ে পড়ল। রাহুল সকালে জাগ্রত হল, স্নান করল, পরিষ্কার বস্ত্র পরিধান করল এবং নির্মল অন্তরে পঞ্চায়েতের দিকে অগ্রসর হল। পথে অসংখ্য ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করল। কয়েকজন দৃষ্টি ফিরিয়ে নিল, কয়েকজন সহমর্মিতা প্রকাশ করল। ধনেশ্বর রায় পূর্বেই সেখানে উপস্থিত হয়েছে। পঞ্চায়েতে গ্রামের 5 জন বয়োজ্যেষ্ঠ উপবিষ্ট ছিল। সুরজিৎ দেব একপাশে উপবিষ্ট ছিল। মদ্য ছাড়াও তার দৃষ্টি রক্তবর্ণ ছিল। রাহুল অন্য পাশে গিয়ে উপবিষ্ট হল। পঞ্চদের মধ্যে সবচেয়ে প্রবীণ রামলাল কাকা জানতে চাইল, রাহুল, সুরজিৎ বলছে যে তুই তার স্ত্রীকে প্রলোভিত করেছিস, এর ওপর কি বলবি তুই? রাহুল সোজা হয়ে উপবিষ্ট হয়ে বলল, আমি কাউকে প্রলোভিত করিনি। মঞ্জুদেবী একজন শিক্ষিকা, সে দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করে। তার কার্য, তার পরিশ্রম, আমার দোকান এবং কোচিং সেন্টারে যা ঘটে সেটা সকলের সামনে ঘটে, কোনো গোপন কার্য নেই। সুরজিৎ বলল, মিথ্যে বলছে, আমার স্ত্রী সন্ধ্যায় সেখানে কেন থাকে? রাহুল বলল, কারণ শিক্ষাদানে সময় লাগে এবং থাকার অর্থ অসঙ্গত কার্য নয়। রামলাল কাকা সুরজিৎকে জানতে চাইল, সুরজিৎ, তোর নিকট কোনো প্রমাণ রয়েছে? সুরজিৎ নীরব হয়ে গেল। তখন পঞ্চায়েতে কিছু এমন ঘটল যার প্রত্যাশা কারও ছিল না। কোচিং সেন্টারের 5টা মেয়ে সেখানে উপস্থিত হয়ে গেল। তাদের সাথে তাদের মাতৃগণও ছিল। একটা মেয়ে সামনে এসে, যার নাম প্রিয়া ছিল, সেই প্রিয়া যাকে রাহুল তার সাইকেল প্রদান করেছে, সে পঞ্চদের সামনে স্থির হয়ে বলল, রাহুল দাদা আমাদের সমস্তের সহায়তা করেছে, তিনি কখনো কারো সাথে কোনো অসঙ্গত কার্য করেনি। মঞ্জু ম্যাডাম আমাদের শিক্ষাদান করে, তার জন্য আমরা অগ্রসর হচ্ছি। যদি এটা বন্ধ হয়ে যায় তো আমাদের শিক্ষা বন্ধ হয়ে যাবে। তারপর এক এক করে সমস্ত মাতৃগণ বলল, কেউ বলল যে রাহুল আমার কন্যার সাইকেল বিনামূল্যে সংশোধন করেছে, কেউ বলল যে কোচিং সেন্টারের জন্য আমার শিশু প্রথমবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কেউ বলল যে রাহুলের সমান ব্যক্তি স্বল্পই হয়। সম্পূর্ণ পঞ্চায়েতে নীরবতা ছড়িয়ে পড়ল। রামলাল কাকা সুরজিতের দিকে তাকিয়ে বলল, সুরজিৎ দেব, তোকে লজ্জা অনুভব করা উচিত। তুই একটা পবিত্র ব্যক্তিকে অপযশ করার প্রয়াস করেছিস, এই পঞ্চায়েত রাহুলের সাথে। সুরজিৎ কিছু বলতে পারল না। সে উঠে বকবক করে সেখান থেকে প্রস্থান করল। পঞ্চায়েতের পর মানুষেরা রাহুলকে ঘিরে ধরল। কয়েকজন কাঁধে থাপ্পড় মারল, কয়েকজন হাত মিলাল। ধনেশ্বর রায়ের দৃষ্টিও আর্দ্র হয়ে উঠল। রাহুল বাহিরে এলো তো সে লক্ষ্য করল যে কিছু দূরত্বে মঞ্জু স্থির রয়েছে।
তিনি পঞ্চায়েতের সমস্ত আলোচনা শ্রবণ করেছে। তারও দৃষ্টি ভরে উঠেছে। রাহুল তার নিকট গেল এবং বলল, আপনি নিশ্চিন্ত হন, সমস্ত সুস্থ হয়ে গেছে মঞ্জুজি। মঞ্জু কম্পিত স্বরে বলল, রাহুলজি, আপনি আমার জন্য এত সহ্য করেছেন, আমি এর ঋণ কখনো পরিশোধ করতে পারব না। রাহুল বলল, ঋণের কোনো বিষয় নয়, আপনি শুধু স্বীয় যত্ন নিন। সেই সন্ধ্যায় রাহুল পরিবারে প্রত্যাবর্তন করল তো অত্যন্ত ক্লান্ত ছিল, কিন্তু অন্তরে একটা বিস্ময়কর শান্তি ছিল। সে সীমার ছবির সামনে উপবিষ্ট হয়ে বলল, দেখলে, সত্যের বিজয় ঘটেছে। কিন্তু রাহুল জানত না যে এই ঝড় এখনও সম্পূর্ণরূপে থেমে যায়নি। সুরজিৎ দেবের পরাজয় তাকে আরও বিপজ্জনক করে তুলেছে। পঞ্চায়েতের পর চাঁদপুরে কয়েকদিন নিরিবিলি ছিল। মানুষেরা রাহুলের সত্যতা প্রত্যক্ষ করেছে এবং তার মর্যাদা পূর্বের থেকে আরও বৃদ্ধি পেয়েছে। কোচিং সেন্টারে আবার উজ্জ্বলতা এসেছে। যে মেয়েরা কয়েকদিনের জন্য স্থির হয়ে গিয়েছে তারাও প্রত্যাবর্তন করেছে। মঞ্জুও পূর্বের মতো প্রতিদিন সন্ধ্যায় শিক্ষাদানে আগমন করতে আরম্ভ করল। কিন্তু সুরজিৎ দেব নীরব হয়ে বসেছিল না। পঞ্চায়েতে পরাজয়ের পর তার অহমিকা আরও প্রজ্বলিত হয়েছে। সে রাত্রে মদ্যপান করে এবং দিনে প্রতিশোধের চিন্তায় মগ্ন থাকে। সে এবার একটা অভিনব কৌশল চিন্তা করল। সে শহরের একটা সংবাদপত্রের সাংবাদিককে আহ্বান করল এবং তাকে অর্থ প্রদান করে রাহুল এবং মঞ্জুর বিষয়ে একটা অসত্য সংবাদ প্রকাশ করার প্রয়াস করল। সে সাংবাদিককে বলল যে কোচিং সেন্টারের ছদ্মবেশে অসঙ্গত কার্য ঘটছে এবং ধনেশ্বর রায়ের অর্থ নষ্ট হচ্ছে। সাংবাদিকের নাম ছিল বিমল শুক্লা। বিমল একটা সামান্য সংবাদপত্রে কার্য করত এবং অর্থের প্রয়োজনীয়তা তার সর্বদা রয়েছে। সুরজিৎ পাগে উত্তম অর্থ প্রদান করল এবং সে সংবাদ লিখনের প্রতিশ্রুতি দিল। পরবর্তী দিন সকালে মির্জাপুরের সেই সামান্য সংবাদপত্রে একটা সংবাদ প্রকাশিত হল। সংবাদের শিরোনাম ছিল যে চাঁদপুরের কোচিং সেন্টারে অনিয়ম তদন্তের দাবি। সংবাদে রাহুল এবং মঞ্জুর নাম তো ছিল না, কিন্তু ইঙ্গিত সুস্পষ্ট ছিল। যখন এই সংবাদপত্র চাঁদপুরে পৌঁছল তো কয়েকজন পাঠ করল এবং আবার কানাকানি আরম্ভ হল। রাহুলকে যখন এটা অবগত হল তো সে কিছু সময়ের জন্য নীরব হয়ে গেল। তার অন্তরে প্রচুর কিছু রয়েছে। ক্রোধ ছিল, যন্ত্রণা ছিল এবং ক্লান্তিও ছিল। এত সব সম্পাদন করো এবং প্রতিদানে এটা প্রাপ্ত হও। কিন্তু ধনেশ্বর রায় এবার নীরব রইল না। তিনি সেই দিন শহরের একটা বিশাল এবং জীর্ণ সংবাদপত্রের সম্পাদককে টেলিফোন করল, যাদের সাথে তার জীর্ণ পরিচয় ছিল। তিনি সমস্ত বিষয় জানালো এবং বলল যে সত্যতা সামনে আসা প্রয়োজন। সম্পাদক বলল যে তিনি স্বয়ং একটা সাংবাদিক প্রেরণ করবেন এবং প্রকৃত সংবাদ কভার করবেন। দুদিন পর একটা সাংবাদিক চাঁদপুরে এলো। সে রাহুলের সাথে সাক্ষাৎ করল, কোচিং সেন্টার পর্যবেক্ষণ করল, মেয়েদের সাথে আলোচনা করল, তাদের মাতৃগণের সাথে আলোচনা করল এবং ধনেশ্বর রায়ের সাথেও সাক্ষাৎ করল। সে সমস্ত কিছু তার দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। ৩ দিন পর সেই বিশাল সংবাদপত্রে একটা দীর্ঘ সংবাদ প্রকাশিত হল। এবার সংবাদ সত্য ছিল। সংবাদে লিখিত ছিল যে মির্জাপুরের একটা সাধাসিধে সাইকেল মেকানিক তার পবিত্র হৃদয় দিয়ে একটা সম্পূর্ণ অঞ্চলের মেয়েদের জীবন পরিবর্তন করেছে। কোচিং সেন্টারের প্রশংসা ছিল, ধনেশ্বর রায়ের সহযোগিতার আলোচনা ছিল এবং মঞ্জুর শিক্ষাদানের পদ্ধতিরও আলোচনা ছিল। এই সংবাদ মির্জাপুর জেলায় প্রচুর পাঠ করা হল। জেলা শিক্ষা কর্মকর্তা সংবাদ পাঠ করল এবং স্বয়ং চাঁদপুরে এলো। তিনি কোচিং সেন্টারের পরিদর্শন করল এবং রাহুল এবং ধনেশ্বর রায়ের প্রচুর প্রশংসা করল। তিনি বলল যে সরকারের পক্ষ থেকেও এই সেন্টারকে কিছু সহায়তা প্রাপ্ত হবে। সেই দিন সম্পূর্ণ চাঁদপুরে একটা ভিন্ন পরিবেশ ছিল। যে মানুষেরা কয়েকদিন পূর্বে রাহুল থেকে মুখমণ্ডল ফিরিয়ে নিত, তারা এখন তার নিকট এসে হাত মিলাচ্ছে। যে মানুষেরা কানাকানি করত, তারা এখন রাহুলের প্রশংসা করছে। রাহুল কাউকে কিছু বলল না। সে শুধু মৃদু হাসল। কিন্তু এইসব ঘটনার মধ্যে মঞ্জুর অন্তরে একটা অত্যন্ত বিশাল সিদ্ধান্ত পরিপক্ক হয়ে গিয়েছে। সেই সন্ধ্যায় যখন কোচিং সেন্টার বন্ধ হল এবং সমস্ত মানুষ প্রস্থান করল, তো মঞ্জু রাহুলের দোকানে স্থির হল। তিনি রাহুলকে বলল যে তাদের কিছু অপরিহার্য আলোচনা করতে হবে। রাহুল দোকানের কার্য স্থগিত করল এবং তার দিকে তাকাল। মঞ্জু বলল, রাহুলজি, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি সুরজিৎ থেকে বিচ্ছিন্ন হতে কামনা করি। আমি তার থেকে তালাক গ্রহণ করতে চাই। রাহুল নীরব রইল। মঞ্জু আলো বলল, আমি বুঝি সমাজ কি বলবে। আমাকে জানা রয়েছে মানুষেরা অঙ্গুলি প্রদর্শন করবে, কিন্তু এখন আমি সেই পরিবারে বাস করতে পারি না। 12 বছর অত্যন্ত বেশি। আমি সামলানোর প্রচুর প্রয়াস করেছি,
কিন্তু যে ব্যক্তি পরিবর্তন হতে চায় না সে পরিবর্তিত হয় না। রাহুল মৃদু বলল, মঞ্জুজি, এই সিদ্ধান্ত আপনার। যদি আপনি চিন্তা করে নিয়েছেন তো এটা সঠিকই। মঞ্জুর দৃষ্টি ভরে উঠল। তিনি বলল, রাহুলজি, একটা বিষয় আর বলতে হবে। আপনি বুঝেন যে আপনি আমার জীবনে কি পরিবর্তন করেছেন? আপনি আমাকে দৃঢ়তা প্রদান করেছেন, সাহায্য প্রদান করেছেন, মর্যাদা প্রদান করেছেন। আপনি কখনো আমার থেকে কিছু দাবি করেননি। রাহুল কিছু বলল না, কিন্তু তার দৃষ্টি বলছিল। মঞ্জু কম্পিত স্বরে বলল, আমি আপনার থেকে একটা জিজ্ঞাসা করতে চাই। যদি অসঙ্গত লাগে তো ক্ষমা করুন। কি আপনি আমাকে আপনার জীবনে স্থান প্রদান করতে পারেন? সেই ক্ষণে সম্পূর্ণ পৃথিবী যেন স্থির হয়ে গেল। রাহুল মঞ্জুর দিকে তাকাল। তার দৃষ্টিতে আতঙ্ক ছিল, প্রত্যাশা ছিল এবং একটা প্রকৃত অনুভূতি ছিল যেটা বাক্যে ব্যক্ত করা যায় না। রাহুলকে সীমার স্মৃতি এলো। সীমা, যে সর্বদা বলতো যে জীবন স্থির হওয়ার জন্য নয়, যে বলতো যে অন্যদের উপকারে এসো এবং স্বয়ংকেও সুখী রাখো। রাহুলের দৃষ্টি ভরে উঠল। সে মৃদু বলল, মঞ্জুজি, আমার পরিবার অনেক দিন থেকে শূন্য। যদি আপনি তাকে পূরণ করতে চান তো আমার জন্য এর থেকে বিশাল আনন্দের বিষয় কোনো হতে পারে না। মঞ্জুর দৃষ্টি থেকে অশ্রু ঝরে পড়ল, কিন্তু এটা যন্ত্রণার অশ্রু নয়, এটা সেই স্বস্তির অশ্রু যেটা প্রচুর দীর্ঘ প্রতীক্ষার পর প্রাপ্ত হয়। তারপর যা ঘটল সেটা চাঁদপুর পূর্বে দেখেনি। মঞ্জু মির্জাপুরের বিচারালয়ে তালাকের মোকদ্দমা দায়ের করল। সুরজিৎ প্রারম্ভে প্রচুর হইচই করল, কিন্তু যখন বিচারালয়ে সমস্ত প্রমাণ উপস্থিত হল, প্রতিবেশীদের সাক্ষ্য উপস্থিত হল এবং মঞ্জুর স্বীয় আলোচনা উপস্থিত হল, তো বিচারালয়ে তালাক অনুমোদন করল। সুরজিৎ দেব সেই দিন থেকে চাঁদপুর ত্যাগ করে চলে গেল। কেউ জানতে চাইল না সে কোথায় গেল। তালাকের 2 মাস পর রাহুল এবং মঞ্জু অত্যন্ত সাধাসিধে পদ্ধতিতে বিবাহ করল। কোনো বিশাল অনুষ্ঠান ছিল না, শুধু কোচিং সেন্টারের উদ্যানে কিছু পুষ্প স্থাপন করা হয়েছে। ধনেশ্বর রায় এবং তার স্ত্রী এলো, রামলাল কাকা এলো এবং কোচিং সেন্টারের সমস্ত মেয়েরা উপস্থিত ছিল। প্রিয়া তার হাতে পুষ্পের মালা নির্মাণ করেছে এবং রাহুলকে পরিয়েছে। সে বলল, দাদা, আপনি সর্বদা সুখী হন। রাহুলের দৃষ্টি ভরে উঠল। মঞ্জু সেই দিন অত্যন্ত সাধাসিধে বস্ত্র পরিধান করেছে। কোনো ব্যয়বহুল সাজসজ্জা নয়, কোনো প্রদর্শন নয়, কিন্তু তার মুখমণ্ডলে যে নিরিবিলি এবং আনন্দ ছিল সেটা কোনো সাজসজ্জা থেকে অধিক মনোরম ছিল। ধনেশ্বর রায় রাহুলকে আলিঙ্গন করে বলল, রাহুল, আজ সীমা ভাবিও অত্যন্ত আনন্দিত হবে। রাহুল কিছু বলতে পারল না, শুধু ঊর্ধ্বে আকাশের দিকে তাকিয়ে অন্তরে অন্তরে মৃদু হাসল। সেই দিন থেকে চাঁদপুরে একটা অভিনব সকাল এলো। কোচিং সেন্টার আরও বিশাল হয়ে উঠল। জেলা শিক্ষা বিভাগের সহায়তায় একটা অভিনব কক্ষ আর নির্মিত হল। একটা সামান্য গ্রন্থাগারও উন্মুক্ত হল, যাতে শতাধিক পুস্তক এলো। এখন শুধু মেয়েরাই নয়, বরং গ্রামের ছেলেরাও সেখানে শিক্ষাগ্রহণে আগমন করতে আরম্ভ করল। মঞ্জু পূর্বের থেকে আরও মনোযোগ দিয়ে শিক্ষাদান করতে আরম্ভ করল। রাহুল লক্ষ্য করল যে তার শিক্ষাদানে একটা অভিনব শক্তি এসেছে। সে এখন শুধু পুস্তকীয় শিক্ষা না করিয়ে শিশুদের জীবনের আলোচনা শিক্ষা দেয়, তাদের দৃঢ়তা প্রদান করে, তাদের জানায় যে অসুবিধা আসে কিন্তু স্থির হওয়া উচিত নয়। সে শিশুদের যথাযথ নির্দেশনও প্রদান করে। রাহুলের সাইকেলের দোকানও পরিবর্তিত হয়ে গেল। ধনেশ্বর রায় রাহুলকে একটা প্রস্তাব প্রদান করল। তিনি বলল যে তিনি রাহুলের সাথে মিলিত হয়ে একটা সামান্য সাইকেল নির্মাণ এবং সংশোধনের প্রতিষ্ঠান আরম্ভ করতে কামনা করেন। রাহুল প্রথমে দ্বিধায় পড়ল, কিন্তু মঞ্জু বলল যে এটা সঠিক সুযোগ, এটাকে হাত থেকে যেতে দিও না। কয়েক মাসের মধ্যে রাহুল সাইকেল ওয়ার্কস নামের একটা সামান্য প্রতিষ্ঠান আরম্ভ হল। প্রথমে 5 জন কর্মী ছিল, তারপর 10 হয়ে গেল। প্রতিষ্ঠানে সেই মেয়েদের পরিবারের সদস্যদের কার্যপ্রাপ্ত হল যাদের শিশুরা কোচিং সেন্টারে শিক্ষা গ্রহণ করে। রাহুল এটাও স্থির করল যে প্রতিষ্ঠানের উপার্জনের একটা অংশ সর্বদা কোচিং সেন্টারের জন্য ব্যয় হবে। প্রিয়া সেই বছর 10মের পরীক্ষায় সম্পূর্ণ মির্জাপুর জেলায় 3য় স্থান অর্জন করল। যখন এই সংবাদ এলো তো রাহুল দোকানে উপবিষ্ট ছিল। প্রিয়া দৌড়ে এসে রাহুলকে জানাল। রাহুল উঠে প্রিয়ার মস্তকে হাত রাখল। তার দৃষ্টি ভরে উঠেছে। সে বলল, এটা তোর পরিশ্রম বেটি, আমি তো শুধু একটা জীর্ণ সাইকেল প্রদান করেছিলাম। প্রিয়া বলল, দাদা, সেটা সাইকেল ছিল না, সেটা অত্যন্ত বিশাল দৃঢ়তা ছিল। সেই একটা বাক্য রাহুলের সম্পূর্ণ জীবনের সারাংশ বলে দিল।
আজও চাঁদপুরে সকাল 5টায় একটা দোকানের শাটার উন্মুক্ত হয়, সাইকেল সংশোধিত হয়, মেয়েরা আগমন করে, সাথে প্রস্থান করে। কোচিং সেন্টারে সন্ধ্যায় শিশুদের স্বর গুঞ্জরিত হয়, গ্রন্থাগারে পুস্তক পাঠ করা হয়, এবং একটা সাধাসিধে ব্যক্তির অসাধারণ চিন্তাভাবনা প্রতিদিন কারো না কারো জীবনে আলোক প্রদান করছে। রাহুল সিং এটা প্রমাণিত করেছে যে ব্যক্তির মহত্ব তার অর্থ থেকে নয়, তার পরিবার থেকে নয়, তার শিক্ষা থেকে নয়, বরং তার হৃদয়ের পবিত্রতা থেকে পরিমাপ করা হয়। একটা সাইকেল মেকানিক বিনা কোনো বিশাল স্বপ্নে এত মানুষের স্বপ্ন পূরণ করেছে। এবং এটাই এই কাহিনীর সবচেয়ে বিশাল শিক্ষা। যখনই অনুভূত হয় যে তুমি একাকী, যখনই অনুভূত হয় যে তোমার পরিশ্রম নিষ্ফল হচ্ছে, যখনই অনুভূত হয় যে পৃথিবী অত্যন্ত অসঙ্গত, তো রাহুলকে স্মরণ করো। একটা সাধাসিধে ব্যক্তি যে তার সাইকেলের দোকান থেকে একটা সম্পূর্ণ প্রজন্মের জীবন পরিবর্তন করেছে। কারণ যাত্রা চাই সামান্য হোক বা বিশাল, পবিত্র উদ্দেশ্য দিয়ে অগ্রসর হও তো গন্তব্য অবশ্যই প্রাপ্ত হয়। বন্ধুরা, যদি এই কাহিনী তোমাদের পছন্দ হয়েছে এবং তোমরা এটা থেকে কিছু শিক্ষা গ্রহণ করেছ, তো আমাদের ইউটিউব চ্যানেল দ্য স্টোরি টেলার বিডিকে এখনই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেল অবশ্যই চাপো, যাতে কোনো কাহিনী তোমাদের থেকে বাদ না যায়। এখানে এমন প্রকৃত এবং অনুভূতিপূর্ণ কাহিনী আসতে থাকে যেটা তোমাদের জীবনে অগ্রসর হওয়ার দৃঢ়তা প্রদান করে। বন্ধুরা, কমেন্টে তোমাদের এবং তোমাদের শহরের নাম লিখতে ভুলো না। আমাদের সাথে যুক্ত থাকো এবং তোমাদের জীবনের যাত্রাকে আরও উত্তম করে তোলো। মিলব পরবর্তী কাহিনীতে। ধন্যবাদ।